This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 6:58। শুরু করছি বাংলা যা ভাবে। বাংলা অনেক কিছু ভাবছে, আর বাংলা যেগুলো ভাবছে সেগুলো নিয়েই আমরা সন্ধ্যেবেলা 7টা থেকে 8টা এই প্রাইম টাইম ডিবেট করে থাকি। দেখুন, আজকে 2 মাসের বেশি সময় হয়ে গেল আমরা সন্দেশখালী নিয়ে চর্চা করতে বাধ্য হচ্ছি এই কারণেই, কারণ রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এখনো সন্দেশখালী থেকে বেরোতে পারেননি। এ রাজ্যে এক সপ্তাহের মধ্যে, মানে 7 দিনের মধ্যে পরপর 3টে সভা করেছেন নরেন্দ্র মোদী। 3টে সভা থেকেই প্রধানমন্ত্রীর মুখে সেই সন্দেশখালী প্রসঙ্গ। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী দিবসের প্রাক্কালে কলকাতার রাস্তায় হেঁটেছেন, তার মুখেও সেই সন্দেশখালী প্রসঙ্গ পাল্টা দিয়েছেন মণিপুর প্রসঙ্গ টেনে। আগে শোনাবো কোন পক্ষ কি বলছেন, তারপর আসবো আলোচনায়। ऐसी महिला विरोधी टीएमसी सरकार महिलाओं का कभी भला नहीं कर सकती। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ। বোনেদের সঙ্গে অত্যাচার করে টিএমসি ঘোর পাপ করেছে। মণিপুরে যখন মহিলারা জ্বলছিল আর নেকেড প্যারেড হচ্ছিল, কোথায় ছিলেন বিজেপি নেতারা? সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালীর ঝড় উঠবে। সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ। संदेशखाली की बहनों ने ममता दीदी से मदद मांगी, उन्हें बदले में क्या मिला? बंगाल सरकार ने टीएमसी के नेता को बचाने के लिए जो भी कर सकते थे पूरी शक्ति लगा दी। সময় আমাদের নলেজে থাকে না, যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশন নিই। এবং আমি তৃণমূল কংগ্রেস কর্মীদেরও গ্রেপ্তার করতে আমি কখনো কার্পণ্য বোধ করি না। यहाँ के मुख्यमंत्री भ्रष्टाचारियों को बचाने के लिए धरने पर बैठ जाती है। বিজেপির কাজ একটাই, তৃণমূল কংগ্রেসদের কেস দাও, ইডি লাগাও, সিবিআই লাগাও, জেলে পুরে দাও, আর জোর করে ইলেকশনে যেত। बंगाल पर टीएमसी नाम का जो ग्रहण लगा हुआ है वो इस राज्य के विकास को आगे नहीं बढ़ने दे रहा। বাংলা নিয়ে আপনাদের তো গুस्सा কেন? बार एनडीए सरकार আগামী দিন দেশ বাঁচাতে হলে, বাংলা বাঁচাতে হলে, মানুষ বাঁচাতে হলে গর্জন করতে হবে বিজেপির বিরুদ্ধে। দেখলেন তো, দুজনে দৈরাতে অনেকটা অংশ জুড়ে সন্দেশখালীর প্রসঙ্গ। সন্দেশখালীর মানেই তো সেই শেখ শাহজাহান, সন্দেশখালীর বাঘ খাঁচায় গেছেন 29 তারিখ। আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। আজ আমাদের দুটো মূল ইস্যু। অবশ্যই প্রথম ইস্যু, বাঘ থেকে ভেজা বিড়াল, বডি ল্যাঙ্গুয়েজ দেখে অনেকেই সে কথা বলছেন। আর দ্বিতীয় ইস্যু, রাজনীতির পিছে গাঙ্গুলি। যাব, তবে তার আগে আজকে এই ছবিটা দেখানোর দরকার, কারণ সিবিআই আজকে পৌঁছে গেছিল শাহজাহানের ডেরায়। ছবি দেখুন, পিসিআর কে বলবো ছবি দেখা দে। দেখুন, শাহজাহানের ডেরায় পৌঁছে গেছিলেন সিবিআই আধিকারিকরা পৌঁছে গেছিলেন শাহজাহানের ডেরায়। না, আজকে আর ওই ইডিকে গিয়ে যেমন একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল তেমন পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি। আজকে তারা গেলেন, তারা তাদের প্রয়োজনীয় কাজ করলেন এবং ঠিকঠাক ফিরেও এলেন। ছবি দেখাচ্ছি আমরা। আচ্ছা, এইগুলো দেখার পর কি, বা এই কথা শোনার পর কি, বা গতি প্রকৃতি বোঝার পর কি কোথাও গিয়ে শেখ শাহজাহান সন্দেশখালীর এক সময়কার বাঘ আর বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন আসছে? দুটো ছবি দেখায়। একটা 29শে ফেব্রুয়ারির ছবি, যেদিনকে আদালতে পুলিশ পেশ করছিল। আরেকটি ছবি দেখুন, সিবিআই গতকাল যখন শাহজাহানকে ধরেছে। দুটো ছবি দেখুন, আমার মনে হয় বডি ল্যাঙ্গুয়েজে পরিষ্কার হয়ে যাবে যে দুটো ছবির পার্থক্যটা কোথায়। প্রথম ছবিটা 29শে ফেব্রুয়ারি আদালতের ছবি, আর দ্বিতীয় ছবি সিবিআই যখন শাহজাহানকে বাগে পেল সেই ছবি। বডি ল্যাঙ্গুয়েজই পরিষ্কার। আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অতিথির, আমার সঙ্গে রয়েছেন বিশ্লেষক ভাস্কর সিনহার, স্বাগত আপনাকে। রয়েছেন অতনু চ্যাটার্জি, বিশিষ্ট আইনজীবী, ডক্টর অবরোজ সেন রয়েছেন বিজেপি তরফ থেকে, রয়েছেন শক্তি মৈত্র কংগ্রেসের তরফ থেকে, আরেক বিশ্লেষক রয়েছেন ঝন্টু বড়াইক। আমাদের সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা শান্তনুবাবু। আপনাকেও স্বাগত। শান্তনুবাবুকে দিয়ে আজকে শুরু করি। শান্তনুবাবু, সিবিআই কি এমন করে? আচ্ছা লোকের দেখেছি এইরকম বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে যায়,
মানে কি জিজ্ঞাসাবাদ, জেরাফেরা কি ধরনটা যদি একটু বলেন। দেখুন, প্রথমে সবাইকে শুভ সন্ধ্যা জানাই। এবার আপনার মূল প্রশ্নের আমি উত্তরে আসছি। যখনই সিবিআই কোনো আসামিকে লোকাল পুলিশের কাছ থেকে কাস্টাডিতে নেয় বা ডাইরেক্ট অ্যারেস্ট করে, সেখানে দুটো কেমিস্ট্রি কাজ করে। হয়তো লোকাল পুলিশের কাছে শেখ শাহজাহান যখন ছিলেন তখন তার এমন কিছু পারিপার্শ্বিকতা ছিল যাতে তার মানসিকভাবে তিনি অনেকটা বুস্টিংয়ে ছিলেন। আচ্ছা, যখনই সিবিআই তাকে কাস্টাডিতে নিল, হয়তো সেই পারিপার্শ্বিকতা বদলে যাওয়াতে তার মানসিকতার উপরে একটা এফেক্ট পড়ে। জেনারেলি এটা আমরা দেখি, এটা হয়, সেটা একটা এফেক্ট হতে পারে। দ্বিতীয়ত হতে পারে শাহজাহান শেখ হয়তো খুব কনফিডেন্ট ছিলেন যে ওনাকে সিবিআই কাস্টাডিতে নিতে পারবে না বা ইডি নিতে পারবে না বা কোনো কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ওনাকে নিতে পারবে না। সেটাও হয়তো মানসিকতায় ওর বসে গেছিল, যেটা হয়তো সাথে সাথে একটা মানে আঘাত লাগার মতন সেখানে একটা হতে পারে। তৃতীয়ত একটা ঘটনা হতে পারে যে কিছু জিনিস যেটা উনি সিবিআই এর হয়তো ওনার মনে হয়েছে যে সিবিআই এর ইন্টারোগেশনে উনি আর চেপে রাখতে পারবেন না, সেটাকে ওনাকে ডিসক্লোজ করতে হবে, যেটা সাপ্রেস করার দরকার ওর নিজের বা হয়তো আরও কারো মানে পারিপার্শ্বিক লোক বা ওনার কোনো সাথে যারা ওনার বেনিফিশিয়ারি বা যাদের থেকে উনি বেনিফিশিয়ারি তাদের সম্বন্ধে হয়তো এমন কিছু তথ্য ওর কাছে আছে যেটা হয়তো সিবিআই ইন্টারোগেশনে উনি হয়তো বলতে বাধ্য হবেন। আমার যেটা মনে হয় এই তিন ধরনের সাইকোলজি কাজ করে। এছাড়াও আরো অনেক ঘটনা ছোট ছোট আছে। আমাদের তো বডিতে বিভিন্ন রকম কেমিক্যাল চেঞ্জ হয়, বিভিন্ন বুঝতে পেরে গেছি। আপনি একটু সঙ্গে থাকুন, আসবো আপনার কাছে। ভাস্করদার কাছে একটু যাই। ভাস্করদা, তৃতীয় যে পয়েন্টের কথা বললেন শান্তনু বাবু, যে এমন কোনো তথ্য হয়তো আছে শেখ শাহজাহান বুঝতে পেরে গেছেন আর চেপে রাখতে উনি পারবেন না, সাইকোলজির পরিবর্তন বডি ল্যাঙ্গুয়েজে ধরা পড়েছে, খুব পরিষ্কার। ভাস্করদা, সরাসরি প্রশ্ন, আমরা তো এরকমও দেখেছি তৃণমূল কংগ্রেসের একজন নদিয়া জেলার ফোন টোনে ছুড়ে ফেলেছিলেন বোধহয় তথ্যপত্র গোপন করার জন্যই, নাকি? শাহজাহানের সেই অবকাশটাও নেই বোধহয়। আমি জানতে চাই যে সিবিআই সম্পর্কে যারা বলছেন, সিবিআই তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং তদন্তটা কিভাবে শেষ করবেন এবং তদন্ত শেষ করে আদালতের কাছে রিপোর্ট তুলে দেবেন, এটা কখন হতে পারে? কোনো নির্দিষ্ট সময় আছে কি? নাকি কোনো সময় এই সিবিআই এর তদন্তে 250টা প্রশ্ন 300টা প্রশ্ন যা আপনারা দেখাচ্ছেন, ব্রেকফাস্টে ভাত খাবেন কি লুচি খাবেন এইসব খবর তুলে নিয়ে আসছেন, মানুষের কাছে শাহজাহান অপরাধী, এখনো অবধি অপরাধ প্রমাণ হয়নি। সিবিআই দেশের সর্বোচ্চ তদন্ত সংস্থা, তাদের তদন্তের সাফল্যের রেট কিন্তু খুব কম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা আশা করব আদালতের নির্দেশে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যেন তাদের এই সাফল্য, তদন্তের সাফল্যটার ব্যর্থতা না হয়, সেটা সফল হয় এবং সঠিকভাবে তদন্ত করে সিবিআইকে আমরা দেখেছিলাম যে পশুখাদ্য কেলেঙ্কারির মতন অত বড় একটা কেলেঙ্কারি তার তদন্ত পর্দাফাঁস করেছিলেন এবং সেই সময় প্রচন্ড প্রভাবশালী লালু প্রসাদ যাদব, তার কি পরিণতি হয়েছিল পরবর্তী সময় পুরোটাই দেখেছি। মানে এটাকে বোধহয় কেউ সিবিআইয়ের ব্যর্থতা বলবেন না, এক বাক্যে প্রত্যেকেই বলবেন সাফল্য। যিনি তদন্ত করেছিলেন তিনি বঙ্গত নয়, উপেন বিশ্বাস। এর আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, উপেনবাবু পরিষ্কার বলে দিয়েছেন যে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তাদের একটা সহযোগিতা প্রয়োজন হয়ে পড়ে যে কোনো তদন্তের ক্ষেত্রে, ছোট হোক বা বড় হোক। হয়তো আমার সঙ্গে যিনি রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা, উনিও সহমত হবেন। মানে এইগুলো কি একটা কারণ এই যে সাকসেস রেট কম হওয়ার পিছনে? আমি তোমাকে পরিষ্কার প্রথম এটা বলি যে শাহজাহান কিন্তু ইজ আ বিগ ক্যাচ, এটা তো অস্বীকারের জায়গা নেই। এই বিগ ক্যাচ শাসক দলের ক্ষেত্রে কিন্তু একটা সত্যিকারে একটা এই মুহূর্তে অ্যালার্মিং সিচুয়েশন, কারণ এই শাহজাহানদের হাত ধরে কিন্তু বহু চক্রগুলো উঠে আসে, একটা ক্রাইমের নেক্সাস, এইটা কিন্তু প্রকাশিত হওয়ার সুযোগ আছে। কারণ ইডি সিবিআই এর তদন্ত প্রক্রিয়া সম্পর্কে যারা জানে, ওয়ান অফ দ্য এক্সট্রিম অর্গানাইজেশন ভারতবর্ষের, একদম ভাস্করবাবু ঠিক বলেছেন, হালামলে ওদের যে পারফরমেন্সগুলো, তার পিছনে একদম আমাদের যে এই ফেডারেল স্ট্রাকচারে প্রত্যেকটা স্তরে ইডি সিবিআই তো ডিপেন্ড করে রাজ্যের উইংসগুলোর উপরে। আমি তোমাকে পরিষ্কার বলছি, 50 দিন পরে শাহজাহান যখন ধরা পড়লো, আমার বিশ্বাস যে ভারপ্রাপ্ত ডিজি রাজীব বাবুর খেলা তিনি কমপ্লিট করে ফেলেছেন, যেটা সারদা মামলাতেও করেছিলেন। পুলিশ ধরলো কোথায় গিয়ে, কাশ্মীরে গিয়ে। তারপরে যখন ইডি সিবিআই পেল, কোনো ডকুমেন্টস নেই। আমি তোমাকে বলছি এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আজকে শাহজাহানকে স্নো পাউডার আতর দিয়ে যখন
সিবিআইয়ের হাতে গেল, এখানে কোনো ক্লুজ আর নেই, কারণ রাজীব বাবু তার খেলা কমপ্লিট করে ফেলেছে। সহমত? দেখুন, যেহেতু এই শেখ শাহজাহান নামক ছুঁচোটার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা হচ্ছে, তো আমাদের বুঝতে হবে যে বডি ল্যাঙ্গুয়েজে কিছুটা পরিবর্তন এসছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখুন, যেই শরীর খারাপ সেই অনুযায়ী তো ওষুধ দিতে হয়। এতদিন কি পড়ছিল, শরীর খারাপ একটা, কিন্তু রাজ্য সরকারের পুলিশের হাতে অন্যরকম ওষুধ পড়ছিল। ধরুন পেট ব্যথা হয়েছে, ওষুধ দিচ্ছে জ্বরের, এভাবে তো চলতে পারে না। তাই আমরা দেখেছি যে যখন কোর্টে প্রডিউস করা হচ্ছিল এই শেখ শাহজাহানকে, উনি সদর্পে হেঁটে হেঁটে যাচ্ছিলেন সুন্দর সাজুগুজু করে, আর পেছন পেছন বডিগার্ডের মতো দৌড়াতে দৌড়াতে পুলিশ যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটা পাল্টে গেল বডি ল্যাঙ্গুয়েজ। আমি জানি না, ওনার তো পিঠে খেতে খুব ভালোবাসেন উনি, এবার হয়তো পাটিসাপটা থেকে পুলি পিঠে সবই ওনার জন্য অপেক্ষা করছে, হতেই পারে। হয়তো মনের ভেতর আনন্দ আছে, মুখে দেখাতে পারছেন না, বা বুঝতে পারছেন না কি পিঠে পড়বে, কি পিঠে খাবেন, এটা বুঝতে পারছেন না, এটা হতে পারে। আর একটা জিনিস আমি বলবো, আমরা অপেক্ষা করছি অন্য একটা জিনিসের জন্য, যে কবে উনি তিহারে গিয়ে আরেকজন যে বাঘ ছিলেন, প্রাক্তন বাঘ, কি নাম, অনুব্রত না কি সব, তার সঙ্গে বসে বসে আম পাতা জোড়া জোড়া খেলবেন, তখন আসল বডি ল্যাঙ্গুয়েজটা বোঝা যাবে। যখন আপনি অনুব্রত মণ্ডলের কথা তুললেন, তিহারের প্রসঙ্গ তুললেন, আমরা দেখিয়েছিলাম সকালবেলা, আমি ছিলাম স্টুডিওতে সেই সময়, লাইভ করা হয়েছিল যে আসানসোলের জেলে একজন ঢুকেছিল এবং সে নাকি অভিযোগ উঠে আসলো নিয়মিত যেত, সে অনুব্রতর ঘনিষ্ঠ, সম্ভবত কৃপাময় ঘোষ বোধহয় তার নাম। ভদ্রলোককে আমরা এটাও দেখেছিলাম যেদিনকে অনুব্রত মণ্ডলকে নিয়ে আসা হচ্ছে ওই আসানসোল থেকে কলকাতায়, মানে তিহার যাত্রার আগের যে রুটটা, সেদিনকে কৃপাময় বাবু অনুব্রত বাবুর পাশে বসে দিব্যি কচুরি খাচ্ছেন শক্তিগড়ে। তখন অনুব্রত বাবু পুলিশ পরিবেষ্টিত হয়েছিলেন, মানে তখন অভিযুক্ত ধৃত। যাবো অতনুর কাছে। অতনু, যে মামলায় আজকে আমি সময় দেবো, একটা না আপনি 10টা বলবেন, সময় দেবো আমি অতনুর কাছে একটু যাই। তদন্তকারী সংস্থা, ট্রিটমেন্ট দেওয়া বা ওষুধ দেওয়া, তেমনি পুলিশও তদন্তকারী সংস্থা, কিন্তু ওখানে শক্তিগড়ে হার্ট করিয়ে ল্যাংচা খাওয়ায়। অতনুর কাছে যাই। অতনু, যে কেসে আজকে শেখ শাহজাহানকে সিবিআই হাতে পেয়েছে, আপনি তো আইনজীবী, কেসটার ওজনটা কি বুঝছেন? দেখুন, আপনাদের প্রতিবেদনে প্রথমেই দেখছিলাম ওই বাঘ হয়ে গেছে ভিজে বিড়াল এরকম। তবে আমার যতদূর মনে পড়ে, ওই শাহজাহানকে বাঘের তকমাটা তৃণমূলের নেতারা বলেছিল সন্দেশখালির বাঘ, আপনারা বলছেন ভিজে বেড়াল, আমরা বলছি বাদর। মানে বাঘ, ভিজে বেড়াল, বাদর, মানে একটা জায়গায় নিশ্চিত যিনি মানুষের ক্যাটাগরিতে পড়ছেন না। যে অপরাধ উনি করেছেন, সংগঠিত করেছে, সেই অপরাধে মানুষের পর্যায়ে পড়ে না, জন্তুর পর্যায়েতেই রয়েছে। এবার বডি ল্যাঙ্গুয়েজ, মামলার গুরুত্ব, বডি ল্যাঙ্গুয়েজ। আপনি একটু এইদিকে, আপনার এই ডান দিকের ছবিটা দেখুন, এই যে আঙুল ঘোরাতে ঘোরাতে আসছে একটা লোক, যে নাকি 56 দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল, দুদিন আগে দেওয়া চুলের ছাট, ইস্ত্রি করা জামা কাপড়, চকচকে ক্লিন শেপ গাল, সে 56 দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল, নাকি প্রশাসনের বদান্যতায় জামাই আদর উপভোগ করছিল। ওই সিআইডির হাতে থাকা আর হচ্ছে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে থেকে জামাই আদর পাওয়া, দুটো যে একই, এই ছবিটা থেকে প্রমাণ হয়ে যায়। কাজেই মামলার চাপ এবং পরবর্তীকালে যখন সিবিআই এর হাতে প্রত্যর্পণ হলো, আপনারা দেখেছেন যে সিবিআইয়ের হাতে দেওয়া যাবে না শেষ পর্যন্ত। হাইকোর্টে, সুপ্রিম কোর্টে অ্যাপিলে কোনো স্টে নেই, কিছু নেই, তার অজুহাত দেখিয়ে হচ্ছে শাহজাহানকে পরশুদিনকে সিবিআইয়ের হাতে প্রত্যর্পণ করা থেকে আটকাতে হলো। আজকে দাঁড়িয়ে মাননীয় বিচারক যথেষ্ট পরিমাণে ভর্ৎসনা করলেন, দিতে হলো। তৃণমূলের ব্যাকবোন ভেঙে যাবে। একটা কথা খুব পরিষ্কারভাবে বলা দরকার, যে প্রশাসনে যারা থাকে তারা যখন সমাজ বিরোধীদের আশ্রয় দেয়, ঠিক যে অবস্থা তৈরি হয়, একটা আমাদের অনারেবল চিফ মিনিস্টার সন্দেশটা থালা সাজিয়ে ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দিলেন শাহজাহানকে সামনে রেখে। বিচার ব্যবস্থা স্লোথ না বিচার ব্যবস্থা এক্সপেডাইট করে তাড়াতাড়ি এগিয়ে চলেছে, সেটা জিজ্ঞাসার চিহ্ন। আমাদের মুখ্যমন্ত্রী তো বহু জায়গায় বহুবার, বহু সময় 28 দিন 29 দিন পৌঁছে যান, অনশন করেন, ভাঙেন। তিনি যদি প্রথম দিনই গিয়ে পরের দিন, শাহজাহানদের কোনো দল হয় না, রং হয় না, রূপ হয় না, প্রথম দিন গিয়ে পৌঁছে গিয়ে যদি বলতেন, সে যে রাজনৈতিক দলের কর্মী হোক, 24 ঘন্টার মধ্যে শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। শাহজাহান ওসামা বিন লাদেন নয়, শাহজাহান দাউদ ইব্রাহিম নয়, এগুলোকে তৈরি করা হয়। এবং আমি আপনাকে বলি, তৈরি করে শাসক গোষ্ঠী। এবং আমি আবার বলছি, সত্যিটাকে সত্যি বলবার মতো সাহস যদি রাজনৈতিক দলের যারা প্রতিনিধিত্ব করেন দূরদর্শনের পর্দায়, তাদেরও মুখ না থাকে, অন্যায়টাকে অন্যায় বলে চিহ্নিত করা একান্ত দরকার। আর শাহজাহান তার বেশভূষা, উনি যেন ফাঁসির মঞ্চে, না না, উনি যেন ফাঁসির মঞ্চে জীবনের জয়গান
গেতে যাচ্ছেন, ক্লিন শেপ, চাবি ঘোরাতে ঘোরাতে স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ তুলে এনেছিলেন। আমরা যাবো, আলোচনায় রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা শান্তনুবাবু। শান্তনুবাবু, একটা মানে এটা শাহজাহানের সঙ্গে রিলেটেড নয়, ইন জেনারেল একটা আমজনতার প্রশ্ন। অনেক সময় বাসে ট্রামে যাতায়াত করতে চায়ের দোকানে বসে শুনতে হয়, আচ্ছা পুলিশের তো একটা 3rd ডিগ্রি রয়েছে, সিবিআই এরকম কোনো ডিগ্রি রয়েছে? না, সিবিআই এর এই ধরনের কোনো 3rd ডিগ্রি, দেখুন 3rd ডিগ্রি কথাটা তো একটা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ। 3rd ডিগ্রি বলে কিছু হয় না। 1st ডিগ্রি ইজ অ্যারেস্ট, 2nd ডিগ্রি ইজ ডিটেনশন। এটাই হচ্ছে 3rd ডিগ্রিটা যেটা বলা হয়, সেটা সেই 3rd ডিগ্রি বলে অ্যাকচুয়ালি কোনো সংবিধানে কোথাও কোনো কিছু নেই। 3rd ডিগ্রিটা একটা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে হ্যাঁ, 1st ডিগ্রি ইজ অ্যারেস্ট, 2nd ডিগ্রি ইজ ডিটেনশন। কিন্তু আমার মতে 3rd ডিগ্রিটার দরকার কখনো পুলিশেরও পড়া উচিত নয়। কারণ আপনি যদি কোনো আসামিকে ইন্টারোগেশন করার আগে আপনি কোশ্চেনিয়ার বানিয়ে নেন, আপনি যদি ডকুমেন্টস হোক বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সগুলো আপনি তৈরি হয়ে আপনার কাছে রেখে নেন, তাহলে তার সামনে যখন আপনি সেগুলো দিয়ে তাকে ইন্টারোগেশন করবেন, হি ইজ বাউন্ড টু ব্রেক। আপনি 3rd ডিগ্রি আপনার দরকার পড়বে তখনই যখনই তাকে ইন্টারোগেট করার মতন, তাকে কাউন্টার করার মতন মেটেরিয়াল আপনার হাতে নেই। বেশ, তার মানে মেটেরিয়াল সিবিআই এর মতন সংস্থার কাছে থাকে আর কি। আসবো, বলছিলেন ভাস্করদা কিছু একটা তদন্ত করার ক্ষেত্রে তার বেশভূষা, পোশাক, খাদ্য, পিছে এগুলো কি করে আসছে আমি জানি না। সিবিআই তদন্ত করার ক্ষেত্রে কি উনার এই বেশভূষা নিয়ে তদন্ত বিঘ্নিত হবে না তো? বা উনি অত সাজুগুজু করে বিয়ে বাড়িতে খেতে যাওয়ার মতো করে কোর্টে যাবেন?